ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, আমি এটা অলরেডি তোমাদের পড়াইছি। দেখো এই জিনিসগুলো আমরা কিন্তু কনসেপ্টের সময় পড়ছি, এরকম না যে আমরা ডিউতে আসছে দেখা পড়ছি। দেখো কনসেপ্ট থেকেই পড়ছি, এখন তুমি কনসেপ্টে অ্যাপ্লাই করতে পারো কিনা এটা হচ্ছে এই জায়গার মেন কনসার্ন। ওকে, আচ্ছা আমি কোশ্চেনটা লিখি, তোমরা কোশ্চেনটা দেখে অ্যান্সার দিবা, কারণ ক্যালকুলেটর লাগবে না, ডিউতে তো ক্যালকুলেটর নাই। কোশ্চেনটা হচ্ছে গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর মধ্য দিয়ে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে ম্যাগনেসিয়ামের জমাকৃত পরিমাণ কত? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এটা দেখে অ্যান্সার বলতে পারবা কেউ? 0.5 মোল। অ্যান্সার বলছে পরিমাণ, মানে গ্রামে, অপশনগুলো গ্রামে ছিল। হ্যাঁ তোমারটা ঠিক আছে। অ্যাকচুয়ালি কত গ্রাম হবে তাহলে? 12 গ্রাম। 12 আসবে। 12 গ্রাম, গুড। তাহলে দেখো এই যে দেখো এটার অ্যান্সার হবে 0.5 মোল আর হচ্ছে 12 গ্রাম। এগুলো কিন্তু তোমার 30 সেকেন্ডের কোশ্চেন না, এগুলো 1 সেকেন্ডের কোশ্চেন। যে কনসেপ্ট জানে সে 1 সেকেন্ডে করবে। আমি কনসেপ্টটা আরেকবার দেখাই দিই, এটা ডিউতে রিপিট আসছে, রিপিট। দেখো আমি পড়ানোর সময় কি পড়াইছিলাম, মেন কনসেপ্টের সময় কিন্তু পড়াইছিলাম যে 1 ফ্যারাডে মানে আলটিমেটলি কি হয়, তোমার সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়ামে পরিণত হয়, সোডিয়াম প্লাসে, অথবা সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়ামে পরিণত হয়, তখন এইটার জন্য আলটিমেটলি আমার কি হয়, যতটুকু হয় ওটা হচ্ছে 1 ফ্যারাডে, মানে 1 মোলের জন্য 1 ফ্যারাডে। যারা ফার্স্ট ক্লাস করছো ওরা দেখছো। তাইলে ম্যাগনেসিয়াম 2+ থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করে যখন ম্যাগনেসিয়ামে পরিণত করতে হয়, তখন অ্যাকচুয়ালি কয় ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হয় 1 মোলের জন্য? এটা কি 1 মোল? 1 মোলের জন্য কয় ফ্যারাডে বিদ্যুৎ চালনা করা লাগে? আদান প্রদান কিন্তু ইলেকট্রনের সংখ্যা সমান, তাহলে কি 2 ফ্যারাডে। তাহলে আমাদের কোশ্চেনে বলছে কি, কোশ্চেনে বলছে 1 ফ্যারাডের জন্য কতটুকু হয়, তাহলে 1 ফ্যারাডের জন্য হয় 0.5 মোল ম্যাগনেসিয়াম। তাহলে আলটিমেটলি তোমার 0.5 মোল ম্যাগনেসিয়াম মানে কি অ্যাকচুয়ালি 12 গ্রাম ম্যাগনেসিয়াম না? এটা নিয়ে কারো কোনো ঝামেলা আছে ভাইয়া? আমি যদি সেম কোশ্চেনটা অ্যালুমিনিয়ামের জন্য করতাম, আমি দেখো অ্যালুমিনিয়ামেরটা করাই দিই। ধরো সেম কোশ্চেনটা অ্যালুমিনিয়ামের জন্য করতাম, অ্যালুমিনিয়াম 3+ থেকে 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম পরিণত হয়, তাহলে কত ফ্যারাডে বিদ্যুৎ, এটা কি 1 মোল, তাহলে 1 মোলের জন্য কত ফ্যারাডে বিদ্যুৎ চালনা করা লাগতেছে? 3 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করা লাগতেছে। তাহলে আলটিমেটলি 3 ফ্যারাডের জন্য হয় 1 মোল অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, তাহলে 1 ফ্যারাডের জন্য হবে হচ্ছে 1/3 মোল। তো 1/3 মোল মানে কি ভাইয়া? 1/3 মোল মানে হচ্ছে 1/3 ইন্টু 27 গ্রাম। তাহলে এটা করলে আমার যত আসবে তত। বুঝতে পারছো? পারবা এটা আসলে? এটা 9 গ্রাম আসে। দেখো এটা প্রিলিতে দেওয়ার চান্স অনেক বেশি, ডিউতে দিছে 2বার, প্রিলিতে একদম হুবহু তাকে ক্যালকুলেশন করার দরকার আছে নাকি দেখে আমরা অ্যান্সার বলতে পারবো? এই হ্যাঁ না কিছু বল ভাই। হ্যাঁ ভাই ইনশাআল্লাহ পারবো। আচ্ছা তাহলে এইটা একটা কনসেপ্ট মনে রাখবা। এবার আমরা ইম্পর্টেন্ট 2টা ম্যাথ করব। আসলে আমাদের লাস্ট ক্লাসে আমরা টাইপ 6 পর্যন্ত মনে হয় শেষ করছিলাম, আমাদের 2টা ম্যাথ বাকি ছিল। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আমরা এই ম্যাথটা এখন করবো। আসলে আমি পুরোটা বুঝায় করাবো, এরপর তোমাদের একটা করতে দিব। সবাই আমার সাথে সাথে করো, এটা নিজেরা করো না, এটা আমি করায় দিব, দেন একটা করতে দিব, এটা নিজেরা করবা। আজকে কিন্তু আমাদের ফ্যারাডের সূত্রের ম্যাথ শেষ হয়ে যাবে। ফ্যারাডের সূত্র থেকে এর চেয়ে বাইরে কোনো ম্যাথ আসবে না, আমি তোমাদের বলে দিলাম। যে কোনো জায়গায় পরীক্ষা দাও, এইচএসসি বলো, অ্যাডমিশনে বলো, সিকে রুয়েট বলো, যে কোনো জায়গায়, খালি একটু প্র্যাকটিস করবা। আচ্ছা টাইপটার নাম লেখো, এটা একটা স্পেশাল টাইপ। টাইপটার নাম হচ্ছে প্রলেপ দেওয়া টাইপ। ভাই এটা কি 7? হ্যাঁ টাইপ 7, লাস্ট টাইপ, প্রলেপ দেওয়া টাইপ। আচ্ছা তোমাদের এক্সামটা কবে নিলে ভালো হয় বলো তো? তোমরা কবে দিতে পারবা চ্যাপ্টার 1 এর উপরে? সবাই বলো। বাকিরা করছো, যারা নতুন জয়েন করছো ওরা কি চ্যাপ্টার 1 করতেছো? কারণ এক্সাম না নিলে তোমরা আসলে পড়বা না। চ্যাপ্টার 1 দিয়ে দেন একটা চ্যাপ্টার 1 পরিবেশ রসায়ন অলরেডি আমাদের পড়ানো আছে এটা। হ্যাঁ প্রায় শেষের দিকে রেকর্ডিং ক্লাস। তাহলে করতে থাকো, আমরা হয়তো নেক্সট এই উইকে না পরের উইকে এক্সামটা রাখবো। একটা বড় এক্সাম হবে, একটা সিকিউ বা 2টা সিকিউ থাকবে, বাকি সব অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকবে। আচ্ছা আসো শুরু করি।
প্রলেপ দেওয়া টাইপ ম্যাথ। কোশ্চেনটাকে একটু তুলো, পরে বুঝাচ্ছি। দেখো, একটি পাত্রকে নিকেল নাইট্রেট দ্রবণে রেখে 7 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করে নিকেলের প্রলেপ দেয়া হলো। যদি বস্তুটির পৃষ্ঠের ক্ষেত্রফল ভাই স্ক্রিন চলে গেছে। কি আজকে লেখা কেন যেন একটা আটকে আটকে আসতেছে, ল্যাগ করতেছে। আটকে আসতেছে? এখন তো ঠিক আছে। স্ক্রিন কি শেয়ার অফ হয়ে গেছে? না না ভাই, শেয়ার হচ্ছে। ভাই অফ হয়ে আর যায় ভাই। আচ্ছা দেখতেছি না, আমি off আমার হয়েছে, আবার স্ক্রিনে। আচ্ছা দেখতেছি, ঠিক এখন হয় নাকি? আচ্ছা সবাই কোশ্চেনটা তুলে, আমি কোশ্চেনটা পুরো বুঝাবো, এরপর আমি কোশ্চেনটা করব। যতভাবেই ঘুরাই দেখ না কেন, আমরা যাতে এই কোশ্চেনটা পারি। এই টাইপের কোশ্চেন এটা অনেকবার আসছে, এটা অলমোস্ট এই পর্যন্ত বুয়েটে 3 বার আসছে সেম কনসেপ্টের ম্যাথ। এইচএসসি তে এটা আসবে না। তুলছো সবাই? হ্যাঁ ভাই। আচ্ছা কনসেপ্টটা বুঝাই, নিজেরা সলভ করে না, আমি বুঝাই, এরপরে করতে দিব, প্রবলেম নেই। বলছে একটি পাত্রকে নিকেল নাইট্রেট দ্রবণে রেখে নিকেলের প্রলেপ দেওয়া হলো। তার মানে অ্যাকচুয়ালি কি ঘটতেছে? ইলেকট্রোলাইসিস করতেছে নিকেল নাইট্রেটের দ্রবণে রেখে। নিকেল নাইট্রেটের যখন দ্রবণে রেখে নিকেলের প্রলেপ দিবা, অ্যাকচুয়ালি একটা পাত্র আছে, এই পাত্রের পাশে অ্যাকচুয়ালি কিসের প্রলেপ দিতেছে? তার মানে পাত্রের পাশে অ্যাকচুয়ালি কিসের প্রলেপ দিতেছে? নিকেলের প্রলেপ দিতেছে। যদি বস্তুটির পৃষ্ঠের ক্ষেত্রফল 3300 সেন্টিমিটার স্কোয়ার হয় এবং এর উপর এত মিলিমিটার পুরুত্বের একটি নিকেলের প্রলেপ দেওয়া হয়, তার মানে এই পুরা জিনিসটার ক্ষেত্রফলও দিয়ে দিছে, এই পুরা জিনিসটার পুরুত্বও দিয়ে দিছে। তাহলে আলটিমেটলি বলছে যে কত সময় লাগবে। আগে বলো তো, সময় লাগার জন্য আমার অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার ওই ফর্মুলায় যাওয়া লাগবে না, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু MIT/EF, এটাতেই তো যাওয়া লাগবে নাকি? হ্যাঁ ভাই। MIT/EF এ যদি যাওয়া লাগে, তাহলে অ্যাকচুয়ালি আমার কতটুকু নিকেল আমি দিচ্ছি কনসেপ্টে, যে কতটুকু নিকেল আমার লাগতেছে প্রলেপ দেওয়ার জন্য, অর্থাৎ আমার কতটুকু নিকেল লাগতেছে সেটা ইম্পর্টেন্ট না? তার মানে কি অ্যাকচুয়ালি আমার
ইনফরমেশন থেকে ডাব্লুটাকে বের করে নিয়ে যেতে হবে। আর আমাকে একটা জিনিস বলো, ক্ষেত্রফল দেওয়া আছে, পুরুত্ব দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, ছোটবেলা থেকে একটা সূত্র পড়ে আসছো না যে রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি, এটা পড়ে আসছো না? এখান থেকে রো তুমি জানো নিকেলের, ভি সবকিছু বলা আছে যে পাত্রের চারপাশে কত আলটিমেটলি নিকেল ইউজ করার জন্য কতটুকু তোমার ভি খরচ হচ্ছে, তুমি এখান থেকে নিকেল কতটুকু নিকেল লাগতেছে অর্থাৎ এমটা বের করতে পারবা না? পারবা? বুঝছো? তার মানে তুমি এখানে কতটুকু নিকেল দিচ্ছ ওইটার পরিমাণটা তুমি বের করতে পারলেই তো তুমি ফর্মুলা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এমআইটি বাই ইএফ এ বসায় দিয়ে বের করে ফেলতে পারবা। ক্লিয়ার? আসলে ম্যাথটা করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আমার পাত্রের প্রলেপের পুরুত্ব দেওয়া আছে, পাত্রের প্রলেপের পুরুত্ব দেওয়া আছে। পুরুত্ব দেওয়া আছে কত ভাইয়া? পুরুত্ব দেওয়া আছে হচ্ছে 19 ইন্টু 10 পাওয়ার নেগেটিভ 3 মিলিমিটার। কোনো ঝামেলা আছে? যেহেতু আমাদের ক্ষেত্রফলটা তোমার ইয়াতে দেওয়া, সেন্টিমিটারে দেওয়া, তাই আমি এটা সেন্টিমিটারে নিয়ে যাব। তার মানে কি 19 ইন্টু 10 পাওয়ার নেগেটিভ 4 সেন্টিমিটার। ক্লিয়ার? এটা নিয়ে কোনো ঝামেলা আছে? একটু রেসপন্স করো কেউ, ঝামেলা আছে? কিছু বলেন। না ভাইয়া। আচ্ছা, ঝামেলা যদি না থাকে তাহলে আমার ক্ষেত্রফল কত বলো তো? পুরা জিনিসটা, অর্থাৎ আমার যদি এটা পাত্র হয়, একটু পুরুত্ব দিছি, আর ক্ষেত্রফল পুরাটা দেওয়া আছে কত? পুরাটা দেওয়া আছে হচ্ছে 3300 সেন্টিমিটার স্কোয়ার। তাইলে আমার আলটিমেটলি পুরাটার মধ্যে কতটুকু আয়তন লাগতেছে আমি এটা বের করতে পারবো। অর্থাৎ নিকেল প্রলেপের আয়তন ভি ইজ ইকুয়ালস টু এ ইন্টু এইচ, যে জায়গায় এ এর মান হচ্ছে 3300 আর এইচ এর মান হচ্ছে 19 ইন্টু 10 পাওয়ার অফ নেগেটিভ 4, এটা হচ্ছে সেন্টিমিটার কিউব। এটার মান কত আসে? অ্যান্সার বলো তো তাড়াতাড়ি। সিক্স 6.27 কি সেন্টিমিটার কিউব? হ্যাঁ। সেন্টিমিটার কিউব। আচ্ছা, আমাকে বলো ভি অফ নিকেল বের হয়ে গেছে হচ্ছে, কে জানে আসছে এতক্ষণে। এই মুহূর্তটা কি এত লেট করলে হবে? পরীক্ষা কেমন হয়েছে তোমার? ভালো ভাই। এই লেট করলে হবে? আমরা একটা ম্যাথ করাচ্ছি, একটু দেখে নিও ওই ইয়াটা 2 মিনিট। আচ্ছা, হ্যাঁ টাইপ 6 না 7? বুঝি নাই। কয় নাম্বার টাইপে লাস্ট? এটা 7 আমরা এইটাই আমাদের লাস্ট স্পেশাল টাইপ। এর আগে একটা ঢাকা ভার্সিটির ম্যাথ করাইছি, তুমি একটু দেখে নিও ফার্স্টে 10 মিনিট। আচ্ছা, এখন থেকে দেখো, সমস্যা নাই, এটার পরে নতুন টপিকসে চলে যাব। 6.27 সেন্টিমিটার কিউব আসছে তোমার নিকেলের আয়তন, আর নিকেলের ঘনত্ব কতটুকু বলে দিছে? 8.903 সেন্টিমিটার মাইনাস 3। তা ছোটবেলা থেকে আমরা কি জানি? রো ইজ ইকুয়ালস টু রো নিকেল ইজ ইকুয়ালস টু ডাব্লু নিকেল বাই ভি নিকেল। তাহলে আমার যদি এখান থেকে ডাব্লু নিকেল বের করতে বলে তাহলে আসবে রো নিকেল ইন্টু ভি নিকেল। রো নিকেলের মান হচ্ছে তোমার 8.903 আর ভি নিকেলের মান হচ্ছে তোমার 6.27। এটা করলে আমার গ্রামে আসবে, কারণ এটা গ্রাম পার সিসিতে দেওয়া। কতটুকু আসে? 55.822। 55.822। আজকে মাহিবুর রেসপন্স করতেছে না কেন? এই মাহিবুর কি হয়েছে? ভাই আসি তো। তাহলে কথা বল না কেন? আচ্ছা, 55.822। হ্যাঁ, আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি? এমআইটি ডিভাইডেড বাই ইএফ, এটা জানি। এখান থেকে অ্যাকচুয়ালি এবার টি বের করতে হবে। তা টি যদি বের করতে চাই তাহলে টি আসবে কি? ডাব্লিউ ইএফ ডিভাইডেড বাই এমআই। তাহলে ডাব্লিউর মান মাত্র বের করছো, সেটা হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 55.822। ই এর মান এদিকে তাকাও, নিকেল নাইট্রেট, তার মানে কি? NO3 হোল 2। এটা ভাঙে কিভাবে দেখো, নিকেল 2 প্লাস যোগ 2NO3 মাইনাস। আমরা তো এইটার দিকে তাকায় লাভ নাই, নিকেল 2 প্লাসের দিকে তাকায় লাভ আছে। তাহলে কি হবে অ্যাকচুয়ালি? নিকেল 2 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিকেলে পরিণত হবে
তাহলে অ্যাকচুয়ালি ই এর মান কত 2। এটা যদিও নিকেল বললে ই এর মান 2, এটা আমরা অলরেডি মুখস্থ জানি। আচ্ছা তারপরেও দেখাই দিলাম 2, আর এফ এর মান কত 96500 কুলম্ব, আর এম এর মান কত, নিকেলের ক্ষেত্রে এম এর মান কত, এই নিকেলের এম এর মানটা কত? 59 না 59 না? 59, বা ওই যে পয়েন্টের মানগুলো পারি না। 58.7। আয়ের মান কত? আয়ের মান হচ্ছে দেওয়া আছে, দেখো আয়ের মান 7 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করছে, তাহলে এত সেকেন্ড আসে, তাই অ্যান্সার কত আসে? অ্যান্সার কত আসে? 7 ঘন্টা 17 মিনিট। 20,219 বলো আমাকে, ঘন্টায় বলে দাও ডাইরেক্ট। 7.283 7.283 আওয়ার লিখে দিব। হ্যাঁ 7 ঘন্টা 17 মিনিট। দেখো তো এই ম্যাথটা সবাই কনসেপ্ট সহ বুঝছো? ম্যাথ করতে পারবা? কনসেপ্ট সহ বুঝছো নাকি বলো? না বুঝলে বলো, আরেকবার বুঝাই দিব, এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমি আরেকবার এমনি বলি, বুঝলো আরেকবার বলি। একটা পাত্র দিছে, ওই পাত্রটা তুমি পানিতে ফালাই, মানে ওই দ্রবণে ফালাই দিছো, ওইটারে নিকেলের প্রলেপ দিছো। তোমার অ্যাকচুয়ালি জানতে হবে যে কতটুকু নিকেল লাগবে। তো কতটুকু নিকেল লাগবে এটা জানার জন্য তোমার লাগবে পাত্রটা কত বড়, পাত্রটার উপরে কতটুকু প্রলেপ দিতেছো, কারণ যত বড় পাত্র হবে তত বেশি নিকেল খরচ হবে। তো অ্যাকচুয়ালি এর জন্য পাত্রের আয়তন জানা লাগে, পাত্রের পুরুত্ব জানা লাগে। পাত্রের আয়তন জানার পরে আমরা পাত্রের ওই নিকেল কতটুকু, কত ঘনত্বের নিকেল, এটা জানলে আমরা কতটুকু নিকেল খরচ হচ্ছে এটা বের করতে পারি। তাহলে আমরা কতটুকু খরচ হচ্ছে এটা যদি জানি, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু MIT/F দিয়ে যেটা ইচ্ছা সেটা বের করতে বললে পারবো। এটা সবাই তুলছো? খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, আমি বারবার বলতেছি, এটা বুয়েটে 3বার আসছে এই গত 20-22 বছরে। আরেকটা দিচ্ছি, আমাকে অ্যান্সার বলবা তাড়াতাড়ি। একটু ঘুরায় দেই দাঁড়াও। হ্যাঁ, রাহুলের রেকর্ডিং এ গুলি শব্দ আছে, এটা নিয়ে কি বলবেন ভাই? গুলির শব্দ আছে? আমি তো রেকর্ডিং দেখি নাই, গুলির শব্দ আবার কেন না? কি বলে, মেসেঞ্জারে ভিডিও পাঠাইছি। ভিডিও মানে আচ্ছা না, দেখবো না, আজব কিছু ক্লাসটা শেষ শব্দ করে। আছে। এখন তাহলে শুদ্ধ করে দিয়ে দিও। আচ্ছা দেখো, আমি 2টা ম্যাথ দিই, এখন একটা করতে দিব, আরেকটা SW, ওকে? এই সবাই তুলছো? আমি বলতাছি এইটা আমাদের যে উইক চলে, অর্থাৎ আজকে বৃহস্পতিবার, আমরা নেক্সট বৃহস্পতিবারের পরে আর কি এক্সাম নিব, সেকেন্ড বার চ্যাপ্টার 1 এর উপরে বড় এক্সাম। তো পড়তে থাইকো। না অফলাইন না অনলাইন? এটা জানাই দিব না, অফলাইনে যদি ম্যানেজ করতে পারি অফলাইনে নিব, নাইলে অনলাইনে নিব। তবে নিব পুরাটা উপরে বড় একটা এক্সাম নিব, তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করা হবে। তোমরা অনেক মানুষ আছে এখানে, সেহেতু ফার্স্ট আর সেকেন্ড, থার্ড নাই। আর ফার্স্ট হলে কি আপনি আইপ্যাডটা দিয়ে দিবেন? না না, আইপ্যাড দিব না, ফার্স্ট আর সেকেন্ডের পুরস্কার আছে। এটাকে আবার লাভরোডে নিয়ে যাবেন? ভাই আইফোন ওদেরকে আলাদা পুরস্কার আছে। হ্যাঁ আইপ্যাডের একটা ছবি তুলে ওদের দিয়ে দিন। আচ্ছা আসো, তুলছো সবাই? আজকে বুঝছো প্রচন্ড টায়ার্ড। আজকে যদি আমি ক্লাস ক্যান্সেল দিতাম, আমার মাহিবুর মনে হয় পিড়াইতো এসা। আজকে আমার ভার্সিটি শুরু হয়েছে 6টায়, আমার সবকিছু শেষ হইতে পারছে 7টা, জ্যাম করে আসতে পারছে 8:30। নিলেন কেন? আমি আরেকটু মজা নিতে পারতাম। ভাই তোমারা যে মজাটা নেও। আচ্ছা আসো, আমরা একটা ম্যাথ দিই HW। আচ্ছা তোমরা HW পাঠাও না, আমি লাস্ট দিন একটা ম্যাথ দিছিলাম। তোমরা কি তড়িৎ রসায়ন আদৌ পড়তাছো না? পড়ো, কিন্তু পরে টাইম পাবা না। আমি বলতাছি এরকম করে সিরিয়ালি পড়ে ফেললো, একটু প্রেসার নিয়ে এখন পড়ে ফেলো। তড়িৎ রসায়ন ইজি চ্যাপ্টার। হ্যাঁ এটা কি আগের টাইপেরই? আগের টাইপেরই, এটা করা লাগবে না, এটা বাসায় করবে, এটা প্র্যাকটিসের জন্য দিচ্ছে, এটাও বইটা আসছে। আর পরেরটা এখন করে আমাকে অ্যান্সার বলবা, কিন্তু তুলো, এটা তুলো।
ভাই কি বাসায় SW? হ্যাঁ এটা SW, এটা SW, এটাও বুয়েটে আসছে। শুনো, তোমাদের যদি এমনি কোনো পার্সোনাল ধরো সামনাসামনি কোনো প্রবলেম দেখাইতে হবে, অথবা ধরো অনেক কিছু জমে গেছে সামনাসামনি আমাকে একটু দেখাইতে চাও, তাহলে একটা কাজ করবা, আমাকে আগের দিন মেসেজ দিয়ে শুক্র শনি স্পন্দনে চলে আসবে, আমি তোমাদেরকে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিব, সমস্যা নেই। বুঝতে পারছো? মানে ধরো 3-4টা টপিক্সে ঝামেলা হয়ে গেছে, বা এটা বুঝতেছি না, এই ম্যাথটা বুঝতেছি না, জমায়ে রাখছো 3-4 জন, তাইলে চলে আসবে আগের দিন মেসেজ দিয়ে, আমি স্পন্দনে থাকবো, রুমও আছে, আমি তোমাদেরকে আধা ঘন্টায় জিনিসপাতিগুলো ক্লিয়ার করে দিব, তাইলে মাঝে মাঝে একটু দেখা সাক্ষাৎ হইলো। ভাই আরামবাগ ব্রাঞ্চেও একদিন আসলে। আরামবাগ ব্রাঞ্চে আসলে যাওয়া হয় না, কারণ আরামবাগ ব্রাঞ্চটা হলো গিয়ে কেমিস্ট্রিটা ওই জায়গায় কে জানি নেয়, আমি ঠিক জানি না, শিশির ভাই ওইটা পার্সোনালি চালনা করে। আচ্ছা আসবো না একদিন, দেখি তোমরা যদি 4-5 জন আসো তাহলে আমি মেট্রো দিয়ে চলে আসবো, না এসে তোমাদের 1 ঘন্টা সময় দিব না, প্রবলেম নেই, ওইটাই গেছি আমি। আর এইটা তো তোমার আমাদের নিজেদেরই মনে হয়, কারণ এই জায়গায় তো আমরাই কন্ট্রোল করি জিনিসপাতি, তো এর জন্য আসলে এই জায়গায় আসলে আরামসে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করা যায়। তুলো, এইটা তুলো, এরপরে আমি আরেকটা দিচ্ছি। ভাই পাশে একটা আনসার লিখে দেন। আনসার লিখে দিব। আনসার যদি হচ্ছে থাকে। 50 মিনিট 50 মিনিট 5 সেকেন্ড টাইপের আসছে, এই যে এটাও বুয়েটে আসা কোশ্চেন, এর আগেরটাও বুয়েটে আসা কোশ্চেন, এবার যেটা দিব এটা বুয়েটের 2-3 ব্যাচে আসছিল। তোমাদের অ্যাকচুয়ালি আমি কোশ্চেন ব্যাংক সলভ করাই দিচ্ছি, তোমরা যদি কোশ্চেন ব্যাংক খুলেও দেখবা যে এগুলো আমরা অলরেডি সলভ করছি। তো কেমিস্ট্রিটা পড়তে থাকো, যা পড়াচ্ছি তা পড়তে থাকো। আগাই এই জাওয়াত খালি বাইরে আর ঢুকে, জাওয়াদের নেটে মনে হয় অনেক প্রবলেম। হ্যাঁ ভাই, আমার নেট একটু প্রবলেম হইতেছে। ও আচ্ছা, আবার ঢুকে গেছে। ভাই এসব সিলভার এগুলা কি ভর মুখস্থ লেখা লাগবে? অবশ্যই এই জায়গায় এগুলো তোমাকে ওরা রূপারটা দিবে না। রূপা মানে কি? সিলভার সিলভার। সিলভারটা কত? 48। সিলভারটা কত কেউ বলতে পারে না। 107.8। 108 বলা যাবে না এখন। আর গোল্ডেরটা কত? 197। 197। এগুলো মনে রাখতে হবে। কপারেরটা কত? 63.5। 3.5। 63.5। এই তিনটা ভালো করে মনে রাখতে হবে তো। আচ্ছা, আমি কয় নাম্বার ম্যাথ করাচ্ছি? হ্যাঁ, এই 3-4টা মনে রাখতে হবে, কারণ এগুলো দিয়ে দিবে না। আচ্ছা গেল, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। একটু ম্যাথ নাম্বার লিখে রাখো তো, একটা চ্যাপ্টারে আমরা কয়টা ম্যাথ ভাই করি একটু বেসিক্যালি। লাস্ট পয়েন্টটা দেখাবেন? ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, এটা আমি দেই, সবাই একটু আগে ক্যালকুলেটর নিয়ে সলভ করার ট্রাই করো, দেন তুলতে আমি মানে সলভটা লিখতে টাইম দিব, বাট আগে একটু তাড়াতাড়ি রাফে ম্যাথ করে ফেলবো আর কি, তাহলে একটু প্র্যাকটিস হবে। স্ক্রিন কি আটকে গেছে? এই একটু মনে হয় নেটে ঝামেলা আজকে, আমার হ্যাঁ স্ক্রিন ভাই, ল্যাগ চলতেছে, করতেছে স্ক্রিন। অসুবিধা নেই। ওই যে একটু হালকা মাঝে মাঝে ল্যাগ করলে সমস্যা নাই, আমি তো সিরিয়ালে লিখতেছি, আমি তো লেখা থামাইছি মাঝখানে। হ্যাঁ একটু ল্যাগ করতেছে, নেটে ঝামেলা। এই বাকিরাও কথা বললো যারা নতুন আসছো।
এটা অ্যান্সার দাও, 3 মিনিটের মধ্যে অ্যান্সার দিবা। কত? ভাই 2.8 মিলিমিটার। ভাই 0.279। গুড গুড, ওইসে সবারই হইছে। ভাই আমার তো 0.28 আসছে। ওই তো একই 0.279 0.28 একই কথা। এই তাহলে তোমরা সলভটা লেখো, বাকিরা ট্রাই করো, এটা ইজি ম্যাথ আগের মতোই, জাস্ট আগেরটা রিভার্সে যাব। আগেরটায় ডাব্লিউ বের করেছি, ডাব্লিউ বের করে ডাব্লিউ ইকুয়ালস টু এমআইটি বাই ইএফ দিয়ে টাইম বের করছি। আর এবার ডাব্লিউ ইকুয়ালস টু এমআইটি বাই ইএফ দিয়ে তোমার প্রথমে ডাব্লিউ বের করতে হবে, এরপরে ডাব্লিউ দিয়ে আমার ভি বের করতে হবে, ভি দিয়ে আমার এইচ বের করতে হবে। এর আগের বার ভি বের করছি, ভি থেকে ডাব্লিউ বের করছি, ডাব্লিউ থেকে টি বের করছি। এবার জিনিসপাতি দেওয়া আছে ডাব্লিউ ইকুয়ালস টু এমআইটি বাই ইএফ এর, ওইখান থেকে ডাব্লিউ বের করতে হবে, ডাব্লিউ থেকে তোমার ভি বের করতে হবে, ভি থেকে এইচ বের করতে হবে, রিভার্স যাইতে হবে, রিভার্স। ভাই আপেক্ষিক গুরুত্বের কি একক হয়? গ্রাম পার সিসি হয়তো। আপেক্ষিক গুরুত্ব মানেই তো তোমার অ্যাকচুয়ালি ঘনত্ব, ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্ব একই কথা। আচ্ছা আগাবো আমরা, এটা পারছো সবাই? আমি আবার বলতেছি, এর আগের বার আমরা তোমার ভি বের করছি, ভি থেকে ডাব্লিউ বের করছি, ডাব্লিউ থেকে টি বের করছি। আর এবার আগে ডাব্লিউ ইকুয়ালস টু এমআইটি বাই এফ থেকে ডাব্লিউ বের করব, ডাব্লিউ থেকে ভি বের করব, ভি থেকে ভি ইকুয়ালস টু এইচ, এখান থেকে এইচ বের করব। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা এটা করে ফেললো। আর এটা না, এই যে এটার সলভটা কেউ একজন সুন্দর করে গ্রুপে দিয়ে দিবা। অনিরুদ্ধ তুমি দিবা হচ্ছে ওই গ্রুপে, তোমাদের গ্রুপে। আর এই গ্রুপে কে দিবা? সুন্দর করে রাফ দিয়ে দিও না, আবার ফ্রেশ ভাবে। আর এই গ্রুপে দিবা হচ্ছে, কে করছে? অর্ক দিবা এই গ্রুপে। ওকে ডান। আচ্ছা আমরা আগে, আমি আরেকটা সুন্দর করে মানে কি একটা ইকুয়েশন দিয়ে সুন্দর করে কি, না একটা ইকুয়েশন দিলে এটাই সুন্দর করে সলভটা পাঠাই দিবা। ওকে আচ্ছা দেখো, লাস্ট একটা ম্যাথ করে আমরা আমাদের ইয়াতে চলে যাব। যদিও এটা এমসিকিউ এর ম্যাথ, এটা প্রিলিতে আসার মতো ম্যাথ। প্রিলি এমসিকিউতে কিন্তু আসলে কোশ্চেন ইজি হয় না। মানুষজন বলে প্রিলিতে ইজি হয়, প্রিলিতে অনেক কনসেপচুয়াল কোশ্চেন হয়। যে কনসেপ্ট পারবে না ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথে মুখস্থ, ম্যাথে অনেক কোশ্চেন মুখস্থ দাঁড়াইতে হয়, বাট ফিজিক্স আর কেমিস্ট্রির যে কনসেপ্ট পারবে না সে প্রিলিতে আসলে প্যারা খাবে। দেখো এই কোশ্চেনটা একটু দেখো, এটা দেখে অ্যান্সার বলো তো। সোডিয়াম ক্লোরাইড ও CaCl2 এর মধ্যে সমান বিদ্যুৎ চালনা করে সোডিয়ামের 2 গ্রাম জমা হলে ক্যালসিয়ামের কত গ্রাম জমা হবে? এটা অ্যান্সার বলো। এটা প্রিলিতে, এগুলা ডিউতে। হ্যাঁ 1.739। 1.739 না, হয় নাই। ভাই ও না 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 ঠিক আছে 1.739। এই আচ্ছা সরি 1.73 তো ভাই। এই 2.3 গ্রাম হবে এটা। 1.739 ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কত হবে? এইটার অ্যান্সার কত? 2 গ্রাম ভাই, 2 গ্রাম। গুড। এটা দেখে বলে দেওয়া যায়। দেখো এটা ম্যাথ করার প্রয়োজন নাই, এমসিকিউ তে আসলে ম্যাথ করবা না। সবাই একটু কনসেপ্ট বুঝো, সবাই একটু মনোযোগ দাও, স্ক্রিনের দিকে মনোযোগ দাও। বলছে সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে সমান বিদ্যুৎ চালনা করতেছে। অ্যাকচুয়ালি সমান বিদ্যুৎ চালনা করা মানে কোন সূত্র? প্রথম সূত্র না দ্বিতীয় সূত্র? প্রথম সূত্র না দ্বিতীয় সূত্র? সেকেন্ড সূত্র কি বলে? সেকেন্ড সূত্র বলে ডাব্লিউ সমানুপাতিক আলটিমেটলি কি, ডাব্লিউ সমানুপাতিক জেড। ঠিক আছে,
ডাব্লু সমানুপাতিক জেড, তার মানে অ্যাকচুয়ালি কি ডাব্লু সমানুপাতিক জেড হইলে ডাব্লু ওয়ান বাই ডাব্লু টু ইজ ইকুয়ালস টু জেড ওয়ান ডিভাইডেড বাই জেড টু। তার মানে অ্যাকচুয়ালি কি ডাব্লু ওয়ান ডিভাইডেড বাই ডাব্লু টু ইজ ইকুয়ালস টু এম ওয়ান বাই ই ওয়ান, এফ তো কাটাকাটি হবে, এম টু বাই ই টু, এফ টু কাটাকাটি হবে, তাহলে এফ আমি কেটে দিব বেসিক্যালি, তাহলে দুই পাশ থেকে আমি এফ কেটে দিলাম, তাহলে অ্যাকচুয়ালি কি আসবে ডাব্লু ওয়ান কি ডাব্লু ওয়ান হচ্ছে 2.3 গ্রাম, ডাব্লু টু আমার বের করতে হবে, আমি এটা সোডিয়ামেরটা কাউন্ট করতেছি, তাহলে এম ওয়ান এর মান কত 23, ই ওয়ান এর মান কত 1 ডিভাইডেড বাই ম্যাগনেসিয়ামেরটার মান কত, সরি ক্যালসিয়ামের মান হচ্ছে 40 আর ইয়ার মান হচ্ছে 2, তাহলে এখান থেকে ডাব্লু টু দেখবা 2 গ্রাম আসে। বুঝছো কনসেপ্টটা? আমরা এটা সেকেন্ড ফর্মুলা ইউজ করছি, সেকেন্ড ফর্মুলা যারা ক্লাস করছো আমি দেখবা লাস্ট ক্লাসে সেকেন্ড ফর্মুলা পড়াইছি, যেখানে সমান পরিমাণে বিদ্যুৎ চালনা অর্থাৎ সমান পরিমাণে কিউ চালনা করা হলে ডাব্লু আর জেড পরস্পর সমানুপাতিক হয়, ওইখান থেকে আমরা ফর্মুলা ইউজ করছি। বুঝতে পারছো সবাই? তুলো তুলো এই টাইপের প্রবলেম গুলা প্রিলির জন্য খুবই জনপ্রিয় প্রবলেম, তো এই প্রবলেম গুলো একটু তুলো। এবার আমরা আমাদের গ্যালভানিক সেলে যাব। এতক্ষণ আমরা শিখছি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা কি পড়তেছিলাম? তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা পড়তেছিলাম তড়িৎ শক্তি কাজে লাগায়া রাসায়নিক বিক্রিয়া করতেছিলাম। আর এখন আমরা পড়বো রাসায়নিক বিক্রিয়া কাজে লাগায়া তড়িৎ কোষ, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য কোষে ফ্যারাডে ছিল। ফ্যারাডে মানে তোমার কিউ চালনা করতে হইতেছিল, কনসেপ্ট বুঝো? আচ্ছা আমরা আমাদের নতুন টপিকসে চল যাই। তুলছো সবাই? ভাই একটু হালকা উপরে নেন তো। আমাদের কিন্তু ফার্স্ট দুইটা পার্ট শেষ। আমি তোমাদের যখন সামারি দিছিলাম, রোড ম্যাপ দিছিলাম, প্রথম পার্টটা ছিল আমার ওই ইনফরমেশন, ওটা শেষ। সেকেন্ড পার্টটা ছিল ফ্যারাডের সূত্র, শেষ। ফ্যারাডের যত টাইপের ম্যাথ ছিল শেষ। এইচএসসি তে কোনটা আসবে ভাইয়া? ডাব্লিউ ইকুয়ালস টু এমআইটি বাই এফ থেকে কোনো একটা মান বের করতে বলবে, অথবা ওই দ্রবণের ম্যাথটা আসবে, ওই যে প্রথমের মোল সংখ্যা পরবর্তী মোল সংখ্যা বিয়োগ কইরা যে ঘনমাত্রা বের করতে বলে। আর এত ম্যাথ যে করাইলাম সব অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা এবার আমরা ঢুকবো আমাদের এইচএসসি তে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেটা। আগাই থার্ড অংশটায় চলে যাব। ঢুকি? আগাবো? একটু ম্যাথ গুলো পাঠাই দিও। আগান ভাই। এই বাকিরা আসো নাকি দেখি তো, সব ঘুমায় নাকি? এই সবাই একটু কথা বলো, শাহরিয়ার কথা বলো। জি ভাই। আসো, বুঝতেছো? জি ভাই বুঝতেছি। ওকে, ক্লাস দেখে নিও, কোনো ক্লাস মিস দিও না। আচ্ছা আমরা এবার ঢুকি, এবার আমাদের নতুন টপিকসে ঢুকি। এই মুহূর্তে মনোযোগ দিও। দেখো আমাদের আমরা কোষ দুই প্রকারের জানি, একটা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষ্য কোষ, যেটা আমাদের অলরেডি পড়া শেষ, এই জিনিসটা আমরা পড়ে ফেলছি। তো তড়িৎ বিশ্লেষ্য কোষে কি হয়? তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে, বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, যেখানে অ্যাকচুয়ালি তোমার ফ্যারাডের দুইটা সূত্র আমরা এখানে পড়ছি, অর্থাৎ ফ্যারাডের সূত্র 1 আর একটা হচ্ছে ফ্যারাডের সূত্র 2। দেখো অলরেডি আমরা এটা পড়ে ফেলছি। এবার আমরা শিখবো হচ্ছে তোমার গ্যালভানিক কোষ। এখন থেকে আগামী 4টা ক্লাসে গ্যালভানিক কোষই আমরা পড়বো। গ্যালভানিক কোষ ইংলিশে বলে গ্যালভানিক কোষ। এটার ইতিহাসটা পড়তে হবে, যারা মেডিকেলে প্রিপারেশন নিবা তাদের জন্য আমি বলে দিব। আচ্ছা গ্যালভানিক কোষে কি হয় ভাইয়া? গ্যালভানিক কোষে হয় রাসায়নিক বিক্রিয়া ঘটায়া, যেটা ওই যে আমরা একটা তোমার লাইট জ্বালাই, এটা হচ্ছে গ্যালভানিক কোষের কনসেপ্ট। অর্থাৎ এটাই হয় তোমার রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ উৎপন্ন করা হয়। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ উৎপন্ন করা হয়,
এবং এটার আরেক নাম হচ্ছে তোমার তড়িৎ রাসায়নিক কোষ। এটার আরেক নাম কি ভাইয়া? এটার আরেক নাম হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। এটার আরেক নাম হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে, এই জিনিসটা আমরা ওই যে ছোটবেলায় আমরা এই যে এরকম পড়ছিলাম, মনে আছে? এরকম একটা জিনিস ছিল যার মধ্যে হচ্ছে এরকম দুইটা ইয়া ছিল, এই যে এই জায়গায় যে একটা বাল্ব জ্বালাইতেছিলাম, ঠিক আছে, ওইটা হচ্ছে এইটা। সবাই এটা একটু তুলো, আমরা এখন এটার মধ্যে ঢুকবো, এটার ইতিহাস আমরা পড়বো। সবাই একটু তুলো, যা থিওরি পড়াই দিব খাতার থেকে খালি থিওরি গুলো পড়বো। ওকে, আগাই। লেখো তড়িৎ রাসায়নিক কোষের ইতিহাস। সবাই লেখো তড়িৎ রাসায়নিক কোষের ইতিহাস। আরো তড়িৎ রাসায়নিক কোষের ইতিহাস। আচ্ছা, লেখো ইতিহাস। আমরা ইতিহাসটা একটু দেখব। সর্বপ্রথম, আমি জানি না এখন সাল একটু চেঞ্জ হতে পারে, ধরো আমি 1780 লেখাইলে বইগুলোতে 1781 থাকতে পারে, বাট অ্যাকচুয়ালি বেশি চেঞ্জ হবে না। আর তোমাদের অপশনে দিলে আসলে এই ক্লোজ গুলো দেয় না, কারণ এক এক বই এক এক রকম থাকে। তো আমার ইতিহাসটা পড়লেই হবে। দেখো 1780 সালে বিজ্ঞানী গ্যালভানি অর্থাৎ 1780 সালে বিজ্ঞানী গ্যালভানি এই কোষ আবিষ্কার করে। 1780 সালে বিজ্ঞানী গ্যালভানি এই কোষ আবিষ্কার করে এবং তার জন্য এর নামকরণ করা হয় গ্যালভানিক কোষ। আচ্ছা, 1780 সালে বিজ্ঞানী গ্যালভানি এই কোষ আবিষ্কার করে, এর জন্য নামকরণ করা হয় হচ্ছে গ্যালভানিক কোষ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। এগুলো যারা মেডিকেল এক্সাম দিবে ওদের জন্য খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলে একদম এগুলো আসবে। আচ্ছা, 2 নাম্বার চলে আসি। 2 নাম্বার হচ্ছে এই কোষটাকে পরবর্তীতে একটু আপগ্রেড করা হয়, অর্থাৎ এই কোষটার আরো কিছু ত্রুটি সংশোধন করা হয়। সেটা পরবর্তীতে স্বীকৃতি পায় 1796 সালে, এবং 1796 সালে বিজ্ঞানী আলেকজান্ড্রো ভোল্টা এটা পরবর্তীতে সংশোধন করে বা আপগ্রেড করে, এর জন্য এর নাম দেওয়া হয় ওই সময় ভোল্টাইক সেল। তাই এটার আরেক নাম হচ্ছে ভাইয়া ভোল্টাইক সেল, বুঝছো? বিজ্ঞানী আলেকজান্ড্রো ভোল্টা এটা সংশোধন করে, আপগ্রেড করে, এবং এর জন্য নাম দেওয়া হয় হচ্ছে ভাইয়া ভোল্টাইক সেল। পরবর্তীতে 1836 সালে কিছু মত বিরোধে বিজ্ঞানী ফ্রেডরিক ড্যানিয়েল এটা নিয়ে কাজ করে। এটার ওর নামটা হচ্ছে জন ফ্রেডরিক ড্যানিয়েল এটা নিয়ে কাজ করে, এবং ওইখান থেকে তার নামকরণ করা হয় হচ্ছে ড্যানিয়েল সেল। আচ্ছা, তার মানে অ্যাকচুয়ালি কনসেপ্ট 3টা। প্রথম নামকরণ হচ্ছে গ্যালভানিক কোষ, তার মানে হচ্ছে গ্যালভানিক সেল। এরপর হচ্ছে 1796 সালে আলেকজান্ড্রো ভোল্টা মানে ভোল্টাইক সেল। 1836 সালে জন ফ্রেডরিক ড্যানিয়েল, তার মানে হচ্ছে ড্যানিয়েল সেল। এই 3টা হচ্ছে আমার তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেলের অন্যান্য নাম। এটার অনেক ম্যাথ আছে, ই সেলের অনেক কনসেপ্ট আছে, আমরা সব আস্তে আস্তে দেখবো। ওকে, আচ্ছা, ইতিহাস পার্টটুকু শেষ। ইতিহাস পার্টটুকু তুলো। ড্যানিয়েল কি করছে?
বিজ্ঞানী ড্যানিয়েল পরবর্তীতে এটা নিয়ে আরো কাজকর্ম করছে এবং কিছু জিনিস এটার মধ্যে ইমপ্লিমেন্ট করছে। এর জন্য এটার আরেক নাম হচ্ছে ড্যানিয়েল সেল। কোশ্চেন আসবে কত সালে ড্যানিয়েল সেল নামকরণ করা হয়? 1836 সালে। কোশ্চেন আসবে এটার নাম নিচের কোনটি? অনেক সময় এটার নাম ওই বাকি অপশন থাকবে না, বিজ্ঞানী ড্যানিয়েলের নাম অনুসারে এটা ড্যানিয়েল সেল হয়। তার মানে অ্যাকচুয়ালি এটার 5-6টা নাম আছে। এক হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, একটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল, একটা হচ্ছে ভোল্টাইক কোষ, একটা হচ্ছে গ্যালভানিক কোষ, আর একটা হচ্ছে ড্যানিয়েল কোষ। সবকিছু এইটারই নাম। ড্যানিয়েল আর গ্যালভানিকের পার্থক্য হচ্ছে গ্যালভানিকে একটা প্রকোষ্ঠ থাকে আর ড্যানিয়েল নর্মালি 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। এটা আমি পড়াবো। অ্যাকচুয়ালি দুইটা সেমই, বাট প্রকোষ্ঠর উপর ভিত্তি করে ওই যেমন ড্যানিয়েল কাজ করছে শুধু দ্বিপ্রকোষ্ঠর কনসেপ্ট থেকে, আর তোমার গ্যালভানিক যে কাজটা করছিল একদম শুরুতে সে বলছিল শুধু একটা প্রকোষ্ঠ। আমি পড়াবো, যাচ্ছি। এই পর্যন্ত একটু তুলো, আমি পরবর্তীতে যাই। এমসিকিউ তে কি যে কোনো একটা থাকবে? এমসিকিউতে তোমার প্রশ্ন আসতে হয়, তুমি তো কনসেপ্ট পড়ে যাবে। আর কি প্রশ্ন আসবে নিচের কোন আরেকটা নাম কি, হয়তো একজন বিজ্ঞানীর নাম দিয়ে দেবে। আমি যাচ্ছি। এই যে ড্যানিয়েল আর গ্যালভানিকের একটা পার্থক্য শিখাবো এখন। যাই, আগে পড়াই। একটু রিডিং করবা যা পড়াচ্ছি। এই বাকিরা তুলতে পারছো? দেখি একজনের এখন ধরবো, যদি না পারে ওরে এখন পিটাবো। এই আব্দুল্লাহ জাকির তুলতেছো? কি মোবাইল টিপতেছে নাকি? ভাই ওর মাইকের সমস্যা, ওর নাম সাইফুল্লাহ ভাই। আচ্ছা, প্যারা নেই, শুদ্ধ তো আছেই, প্যারা নাই। এই রুহাম তুমি করতেছো? জি ভাইয়া। বুঝতেছো? জি ভাইয়া। রেসপন্স করো। রেসপন্স করে হচ্ছে শুদ্ধ, শাহিক, মাহিবুর আর এই অনিরুদ্ধ। আর মুনতাসির মাঝে মাঝে করে, মুনতাসির আজকে আসেই। আচ্ছা দেখো, গঠনগত দিক থেকে আলটিমেটলি, আর অর্ক তো টেনশনই থাকে। গঠনগত দিক থেকে তড়িৎ রাসায়নিক কোষ 2 প্রকার। গঠন বিভিন্ন ভাবে ভাগ করে। আমরা আসলে প্রকোষ্ঠর গঠন করব। প্রকোষ্ঠ কি পড়াচ্ছি? সবাই লেখো এক প্রকোষ্ঠ বিশিষ্ট। সবাই লেখো এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। আর 2 লেখো হচ্ছে দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। একটা হচ্ছে তোমার এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, একটা হচ্ছে দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। প্রকোষ্ঠ মানে অ্যাকচুয়ালি পাত্র, তার মানে এক্ষেত্রে আসলে একটা পাত্র থাকবে। এক প্রকোষ্ঠে আসলে একটা পাত্র বিদ্যমান, আর দ্বিপ্রকোষ্ঠে আসলে তোমার 2টা পাত্র বিদ্যমান। 2টা পাত্র বিদ্যমান বলতে ভাই কি বুঝাচ্ছি? যেমন যখন এরকম একটা পাত্রের মধ্যে আলটিমেটলি অ্যানোড ক্যাথোড থাকে, অর্থাৎ এরকম থাকে, এবং মাঝে হচ্ছে এই যে ব্যাটারিটা, তো এইটা অর্থাৎ একটা পাত্রের মধ্যে অ্যানোড ক্যাথোড থাকে। এক্ষেত্রে একটা পাত্রে অ্যানোড প্লাস ক্যাথোড, একটা পাত্রে অ্যানোড প্লাস ক্যাথোড থাকে। আমরা এটাকে বলবো অ্যানোড আর এটাকে বলবো ক্যাথোড। একটা পাত্রে যখন অ্যানোড ক্যাথোড থাকে তখন ওইটাকে বলে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং ওইটার নাম হয়ে যায় ভাইয়া, ওইটার নাম হয়ে যায় আমার কি? ওইটার নাম হয়ে যায় আমার গ্যালভানিক কোষ। ওইটার নাম হয়ে যায় গ্যালভানিক সেল। ওকে, আচ্ছা এবার আসি দ্বিপ্রকোষ্ঠ। দ্বিপ্রকোষ্ঠ মানে 2টা পাত্র থাকবে। 2টা পাত্র মানে একটা পাত্রে থাকে অ্যানোড এবং আরেকটা পাত্রে থাকে ক্যাথোড। তার মানে এইটাই আমার থাকবে অ্যানোড, এইটাই আমার থাকবে ক্যাথোড। এটাই আমার অ্যানোড, এটাই আমার ক্যাথোড। আচ্ছা, এবং ওদের মাঝখানে এই যে এরকম একটা বাল্ব যাওয়ার পরে এইটা আসলো, এবং ওদের মাঝখানে একটা লবণ সেতু বিদ্যমান থাকে। লবণ সেতু কি? এটা ক্লাস 9-10-এ পড়তো, আবার পড়াবো, সমস্যা নাই, বর্ণনা সহ পড়াবো। এটা হচ্ছে আমার সল্ট ব্রিজ। এটার নাম হচ্ছে সল্ট ব্রিজ।
আর এইটার ক্ষেত্রে সল্ট ব্রিজ, এবং এইটার নাম হয়ে যায় ভাইয়া ড্যানিয়েল সেল। অর্থাৎ এক প্রকোষ্ঠ হইলে এটাকে আমরা বলছি গ্যালভানিক কোষ, দুই প্রকোষ্ঠ হইলে ওইটাকে আমরা বলছি ড্যানিয়েল কোষ। ওকে, আমাদের হ্যাঁ ভাই আমি একটু রেকর্ডিং দেখে নিবো, আমার একটু নেট সমস্যা করতেছে। কি সমস্যা হচ্ছে? নেট। আচ্ছা, একটা পাত্র থাকলে ওইটাকে বলে তোমার গ্যালভানিক কোষ, আর দুইটা পাত্র থাকলে ওইটাকে বলা হয় হচ্ছে তোমার কি ড্যানিয়েল কোষ। আমাদের বেশিরভাগ জিনিস আসলে কোনটা বেশি আধুনিক? হ্যাঁ, আধুনিক কোনটা বেশি? আধুনিক ডান পাশেরটা বেশি। আমাদের বেশিরভাগই আসলে ড্যানিয়েল সেল, কারণ এক প্রকোষ্ঠে অনেক ঝামেলা আছে। এক প্রকোষ্ঠ বেশিক্ষণ চালানো যায় না, এক প্রকোষ্ঠ ভালো জায়গায় অ্যাপ্লিকেবল করা যায় না, তাই আমরা অ্যাকচুয়ালি দ্বিপ্রকোষ্ঠই করি। বাট কনসেপ্টটা যখন আবিষ্কার হয়েছিল, একদম শুরুতে কোষটা যখন আবিষ্কার হয়েছিল, তখন আসলে এক প্রকোষ্ঠ ছিল। তো আমরা যত ম্যাথ করব সব দ্বিপ্রকোষ্ঠের ম্যাথই করব, আমরা যত কনসেপ্ট পড়বো সবকিছু তোমার দ্বিপ্রকোষ্ঠেরই করব। আচ্ছা, এবার আমরা এই জিনিসটার ভিতরে ঢুকি। আসলে আমরা অর্ধকোষ পড়বো, পূর্ণকোষ পড়বো, তার আগে এই জিনিসটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। দেখো, আমাদের অ্যাকচুয়ালি যখন আমাদের ছিল, অর্থাৎ গ্যালভানিক সেল ছিল, অর্থাৎ আমাদের শেষ করা নেই, বারবার বলতেছি একটু পড়ো, যা পড়াচ্ছি রেগুলার পড়ো, নাহলে কিন্তু ক্লাস নিয়ে লাভ হচ্ছে না। হ্যাঁ ভাইয়া হয়েছে। ডান? জি ভাইয়া নামান। আচ্ছা, আগে গ্যালভানিক সেল আমরা আগে দেখি। যখন গ্যালভানিক সেল ছিল, ভাই আরেকবার একটু উপরে নেবেন। ঠিক আছে ভাই। যখন গ্যালভানিক ছিল তখন আমি কি বললাম? তখন আমার আলটিমেটলি একটা পাত্রই থাকবে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, এবং ওদের মাঝখানে একটা সছিদ্র পর্দা থাকবে, অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি এই জায়গায় একটা পর্দা থাকে, একটা সছিদ্র পর্দা থাকে, এরকম ছিদ্র পর্দা থাকে, যাকে একটা জায়গায় একটা জিনিস যাইতে পারে। ওকে, অর্ধবেদ্য পর্দা, এটা হচ্ছে আলটিমেটলি আমার অর্ধবেদ্য পর্দা, অর্ধবেদ্য পর্দা। আচ্ছা, এটার কারণ আমি বলবো। আচ্ছা, বাম পাশের এটা অ্যানোড, ডান পাশে এটা ক্যাথোড, এটা ডান পাশেও অ্যানোড থাকতে পারে, এটা কিন্তু কোনো যায় আসে না। এই জায়গায় কিন্তু কোনো কানেকশন নাই যে আমার অ্যাকচুয়ালি যে জায়গায় প্লাস ওটার সাথে অ্যানোড দেওয়া লাগবে বা ক্যাথোড দেওয়া লাগবে। এটা আমি ডান পাশে অ্যানোড দিলে অন্যভাবে তোমার জিনিসপাতি হবে, মানে তখন ইলেকট্রনটা বাম থেকে ডানে না গিয়ে ডান থেকে বামে যাবে। দেন এই জিনিসটাকে বলা হয় তড়িৎদ্বার। তড়িৎদ্বার। আচ্ছা, এই জিনিসটাকে, এই জায়গায় যে ডট 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 ডট, এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। এই জিনিসটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, গেল তড়িৎ বিশ্লেষ্য, এবং এটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা অথবা সছিদ্র পর্দা, অনেক সময় বলে সছিদ্র পর্দা। ঠিক আছে, এইটা আমাদের গেল। আর আমাদের এইটা হচ্ছে এক প্রকোষ্ঠ, তবে এটা কম ব্যবহার হয়, এটা কম ব্যবহার হয়। সাধারণত ব্যাটারিতে এটা ব্যবহার হয় না। সাধারণত ব্যাটারিতে এটি ব্যবহার হয় না। সাধারণত ব্যাটারিতে এটি ব্যবহার হয় না।
এবার আসি আমার পরবর্তীটা, যেটা আচ্ছা এটা তুলে নাও। তোমরা কেউ মাদ্রিদ ফ্যান আছো নাকি? ভাই মাদ্রিদ খেলা খেলছে ভাই। কালকে কি করলো বলো তো? এটা 4টা খাইছে, হিউমিলিয়েট। ভাই ভাই এটা একজন ছিল হারবে না না, কিন্তু এত PSG সাথে খারাপ খাবে ঠিক হারবে। আছে, তাই বলে এমন হিউমিলিয়েশন? পিএসজি অতিরিক্ত মারাত্মক খেলা, তাদের ডিফেন্স কি ছিল। আর আমার কাছে কেন জানি মনে হয়, আমি জানি না মাদ্রিদের ফ্যানরা এগ্রি করবে কিনা, আমার কাছে অ্যাসেনসিওরে খুবই ওভাররেটেড লাগে। আমার মনে হয় যে অ্যাসেনসিও অ্যাকচুয়ালি মাদ্রিদের মেইন টিমে খেলা ডিজার্ভই করে না। ওরা জাস্ট ফ্যান হাইপ আর এই মিডিয়া হাইপে ওরা একদম মাথায় তুললা, ওরা একদম ভাই, চুনাকে বানায়। এককালে ছিল কিন্তু এখন ইয়াতে নেই। কে রাউল অ্যাসেনসিও? আচ্ছা আপনি রাহুল হাসিসের কথা বলতেছেন। আচ্ছা আচ্ছা ওই না না, আমি অ্যাসেনসিওর কথা বলতেছি, রাউল অ্যাসেনসিও, ওই ডিফেন্ডারটা। ও তো ভাই ইয়াং না, আর কিছু করারও ছিল না। পিএসজি আপনার প্রেসিং অনেক হাই হবে। না না, এটার জন্য না, এমনি রাউল এসেন্সিও আমার কাছে কখনোই যে ওরকম আপ টু দা মার্ক ডিফেন্ডার মনে হয় না, যে একদম মাদ্রিদের টিমের ডমিনেট করার মতো একটা ডিফেন্ডার। আমার কাছে অলওয়েজ ওরা এভারেজ ডিফেন্ডার মনে হয়। ওর চেয়ে মিলিটাও যদি ফর্মে চলে আসে, মিলিটা ওর চেয়ে অনেক ভালো। ভাই আপনাদের হাইসেন অনেক ভালো। আরে হুইসেন তো অনেক ভালো, হুইসেন থাকলে কালকে এরকম অবস্থা খারাপ হওয়া লাগতো না। তবে কালকে মাদ্রিদ হারবে এটা জানা কথা, কারণ মাদ্রিদ প্রথম কথা, কালকে যে লুইস এনরিকেও তো সংবাদ সম্মেলনে এসে বলছে যে এই টিম তো তোমরা মানে জাভিরে দোষ দিয়ে তো লাভ নেই, ওর তো মাত্র প্রজেক্টটা শুরু হয়েছে, আমি তো এই প্রজেক্ট গত 2 বছর ধরে চালাচ্ছি। আসো আমরা পড়াশোনায় যাই। দেখো আমরা এবার আর যদি বলি, আমরা যদি ওইটার কথা বলি, আমরা অর্থাৎ আমরা এবার আরেকটা কি ছিল, ড্যানিয়েল সেল। আমরা এবার ড্যানিয়েল সেল নিয়ে কথাবার্তা বলি। ড্যানিয়েল সেল, দেখো ড্যানিয়েল সেল নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, সেটা হচ্ছে আমাদের ড্যানিয়েল সেলের ক্ষেত্রে এই পাশে একটা পাত্র থাকবে, এই পাশে একটা পাত্র থাকবে, এইখানে একটা তড়িৎ দ্বার থাকবে, এইখানে একটা তড়িৎ দ্বার থাকবে, দেন ওই জায়গায় যুক্ত হবে, ওই জায়গায় যুক্ত হবে, এই জায়গায় হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য থাকবে, তড়িৎ বিশ্লেষ্য থাকবে। এবার কোনো সছিদ্র পর্দা থাকবে না, কারণ এবার ওদের আলাদাই করে দিছি, পর্দা দিয়ে করবা কি। বাট এবার যদি তুমি লবণ সেতু বা সল্ট ব্রিজ না দাও, তাহলে এটা একটু পরে এটার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইটা আমার অ্যানোড। তবে অ্যানোড ক্যাথোড ডিসাইড করা যায়, এটা অ্যানোড ক্যাথোড এমন না বাম পাশে অ্যানোড ডান পাশে ক্যাথোড, কি দ্বারা ডিসাইড হবে এটাও পড়াবো। আচ্ছা, এই জিনিসটাকে বলে সল্ট ব্রিজ, এই জিনিসটাকে বলে হচ্ছে সল্ট ব্রিজ, এবং এই জিনিসটা আলটিমেটলি তোমার কানেকশন দিবে, শেষ। আচ্ছা, এবার আমরা অ্যাকচুয়ালি একটা ছোট্ট জিনিস পড়বো, যে তড়িৎদ্বার কখন অ্যানোড হবে কখন ক্যাথোড হবে। আচ্ছা, তড়িৎদ্বার কি কি হয় আমাকে বলো তো। তড়িৎদ্বার একটা তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎদ্বার কয়টা থাকবে, একটা না দুইটা? দুইটা। দুইটা, এটা তো জানা কথা। তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎদ্বার দুইটা থাকবে। তড়িৎদ্বারের আলটিমেটলি একটা হবে অ্যানোড আর আরেকটা হবে কি, ক্যাথোড। সবসময় মনে রাখবা যার সক্রিয়তা বেশি। আচ্ছা বলো, অ্যানোডের কি ঘটে, জারণ ঘটে নাকি বিজারণ ঘটে? পড়াইছি অনেকবার। অ্যানোডের কি ঘটে, জারণ ঘটে। মনে রাখবা যার সক্রিয়তা বেশি, যার সক্রিয়তা বেশি তার জারণ ঘটবে, তার জারণ ঘটবে, সে হবে অ্যানোড। যার সক্রিয়তা বেশি তার জারণ ঘটবে, সে হবে হচ্ছে অ্যানোড। আর ক্যাথোড হচ্ছে যার সক্রিয়তা কম, যার সক্রিয়তা কম তার বিজারণ ঘটবে, তার বিজারণ ঘটবে, সে হবে ক্যাথোড। যার জারণ ঘটবে সে হবে অ্যানোড, যার সক্রিয়তা কম তার বিজারণ ঘটবে, সে হবে ক্যাথোড। তার মানে অ্যানোড ক্যাথোডের মধ্যে অ্যানোডের
সক্রিয়তা বেশি, এইটাই একটা কনসেপ্টে আমরা খালি জাজ করব কার সক্রিয়তা বেশি, সে হবে অ্যানোড, তার জারণ ঘটায় দিব। আর ক্যাথোডের দেখবো কার সক্রিয়তা কম, সে হবে ক্যাথোড, তার বিজারণ ঘটায় দিব। সক্রিয়তা বেশি আর ক্যাথোডের হচ্ছে সক্রিয়তা কম। ডান। এবার আমাদের কনসেপ্টে আগাবো আমরা, কার সক্রিয়তা বেশি আর কার সক্রিয়তা কম, এটা দিয়ে ম্যাথ করব। মোট 6টা টাইপের ম্যাথ আছে, অ্যাকচুয়ালি 6টা টাইপের ম্যাথ করলেই হয়ে যায়। আমরা আজকে থিওরি পড়বো, ম্যাথে আজকে ঢুকবো না, আমরা নেক্সট ক্লাসে ম্যাথ করবো। সবাই একটু তুলো, এটা আগে তুলো, দেন নিচের অংশটা তুলো। ভাই এখানে তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে? তড়িৎ কোন দিকে প্রবাহিত হয়? অপোজিট না ভাই? ইলেকট্রন প্রবাহিত হয় তার বিপরীত দিকে। তা অ্যানোড কি করে? অ্যানোড ইলেকট্রন ছাইরা জারণ ঘটায় না, তো ইলেকট্রন তো ওই দিক থেকেই প্রবাহিত হয়, তা তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হবে। প্রথম কথা, তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে এটা এই জায়গার পড়াই না, এটা ফিজিক্সের পড়া। আর কেমিস্ট্রিতে তোমার এই তড়িৎ প্রবাহ হওয়ার কারণে কতটুকু সেল তৈরি হচ্ছে এইটা পড়া, বুঝছো? তড়িৎ প্রবাহের দিকটা ফিজিক্সের পড়া, আর তড়িৎ প্রবাহিত হওয়ার কারণে ভোল্টেজটা কত, এই সেলের মানটা কত, এগুলো হচ্ছে কেমিস্ট্রির পড়া। বাট আমরা বেসিক থেকে জানি যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়। অর্থাৎ জারণের ক্ষেত্রে কি হয়, অ্যানোড ইলেকট্রন ছাইরা জারণ করে এবং ওই ইলেকট্রনটা তখন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়, তার মানে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়, সরি তড়িৎ প্রবাহিত হয়। আসো আগে দেখো, আমাকে একটা জিনিস বলো তো, এই জায়গায় একটা অংশ অ্যানোড আর একটা অংশ ক্যাথোড না ভাইয়া? এটা নিয়ে কোনো ঝামেলা আছে? আমি যদি একটা অংশকে আলাদা অ্যানোড বলি আর একটা অংশকে আলাদা ক্যাথোড বলি, আমি কি ভুল বলবো? এই কিছু বলে না কেন? হ্যালো, কি সব চলে গেল নাকি? না ভাই, আমার একটা জিনিস বলো, এই পুরাটাকে তুমি একটা কোষ বলতেছো না? হ্যাঁ ভাই। এই পুরা কোষের কয়টা পার্ট? দুইটা। তাহলে এই শুধু বাম পাশের এই অংশটাকে আমরা অর্ধকোষ বলতে পারি? হ্যাঁ ভাই পারি। ডান পাশের অংশটাকে শুধু অর্ধকোষ বলতে পারি? জি ভাই। এই অর্ধকোষটা কে তৈরি করতেছে? অ্যানোডের অংশ। আর এই অর্ধকোষটা কে তৈরি করতেছে? ক্যাথোডের অংশ না? হ্যাঁ জি ভাই। আমাকে বলো তো, আমাদের অর্ধকোষের মধ্যে কোন কোন পার্টটা আছে? আমরা এখন অর্ধকোষ দেখবো, অ্যাকচুয়ালি এগুলোই বেসিক। দেখো অ্যাকচুয়ালি তার মানে আমাদের একটা কোষে অ্যাকচুয়ালি দুইটা অর্ধকোষ থাকে। তা অর্ধকোষের পাশে কি কি আছে আমার বলো তো? অর্ধকোষের পাশে এই যে এই জিনিসটা ছিল না জাস্ট, এবার আর কানেকশন দিব না, বেসিকটা বুঝতেছি। এটা একটা অর্ধকোষ না? মনে করলাম আমি ভিতরে কপার দিয়ে দিলাম, আমি ভিতরে কি দিলাম? ভিতরে হচ্ছে কপার দিলাম। আচ্ছা ভাইয়া একটু উপরে উঠাতে পারবেন? অবশ্যই পারবো। আচ্ছা আমি কি একটু ফাস্ট যাই নাকি? তোমরা আমাকে একটু বইলো যদি একটু ফাস্ট যাই। কোনো প্রবলেম হইলে আমাকে ইনবক্স করতে কোনো প্যারা খেও না, মানে হ্যাঁ ভাই ঠিক আছে ভাই। কোনো ঝামেলা আছে আমি হয়তো একটু পরে রিপ্লাই দেবো, বাট আমি রিপ্লাই দিব আর কি। আর কোনো প্রবলেম হলে গ্রুপে বলবা, বাকিটা দেখবা পারবে। ফ্রেন্ডরা আরেকজন পারলে প্রবলেম কই দেখো। আচ্ছা 1 মিনিট আমি আসতেছি। আচ্ছা দেখো, আমাদের আলটিমেটলি এটা কপার, তাহলে আমাদের এই জায়গায় একটা দ্রবণ দেওয়া লাগবে। ধরো আমি এই জায়গায় কপার সালফেট দ্রবণ দিলাম। তাহলে অ্যাকচুয়ালি অর্ধকোষের জন্য আমার কি কি আছে? এই অর্ধকোষটা সম্পূর্ণ হয়েছে কি কি দ্বারা? অর্ধকোষ ইজ ইকুয়ালস টু, আমরা কি বলতে পারি, তড়িৎদ্বার প্লাস ওই তড়িৎদ্বারের লবণের
দ্রবণ, এটা বলতে পারি না অ্যাকচুয়ালি। জিনিসটা এরকমই হচ্ছে না যে আলটিমেটলি কপার প্লাস কপার সালফেট এর দ্রবণ, তাহলে একটা অর্ধকোষ কি দ্বারা পরিণত হইলো, যে আলটিমেটলি একটা তড়িৎদ্বারের যে তড়িৎদ্বার যেটা দিয়ে গঠিত তার যে দ্রবণ সেটা দ্বারা গঠিত হইলো না? অ্যানোড ক্যাথোড বাদ, আমি জানি না অ্যানোডটা কি ক্যাথোড, বাট আমি বললাম তাহলে আমার ঠিক একইভাবে আমার অ্যাকচুয়ালি এটা কি দাঁড়াইলো, আমার ঠিক একইভাবে এটা দাঁড়াইলো হচ্ছে, আমি যদি বলি জিনিসটা এরকম দাঁড়াইলো না, এটা হচ্ছে আমার জিঙ্ক আর এটা হচ্ছে আমার জিঙ্ক সালফেট দ্রবণ, তাহলে এটা আমার একটা অর্ধকোষ, তাহলে এটার অর্ধকোষ কি দাঁড়াইলো, জিঙ্ক অর্থাৎ তড়িৎদ্বার আর তড়িৎদ্বারের দ্রবণ অর্থাৎ জিঙ্ক সালফেটের দ্রবণ। আচ্ছা, আমরা এটা একটু তুলো, আমরা এরপর আমাদের মেইন পার্টে চলে যাচ্ছি, যে অ্যাকচুয়ালি আমরা এখন যে তড়িৎদ্বার এটা কেন শিখলাম এটাই চলে যাচ্ছি আমরা তো এই পার্টটা দেখে আজকে শেষ করব, এই পার্টটা অনেক বড়, একটু সবাই মনোযোগ দিবা, তুলা লাগবে না, আমি তুলতে টাইম দিব, বাট পুরা কনসেপ্টটা যতক্ষণ পড়াবো খাতায় হাত দেওয়ার দরকার নেই, একটু আগে তুলো। হয়েছে? হ্যাঁ হয়েছে ভাই। ওকে, আচ্ছা দেখো অর্ধকোষ প্রকাশ পদ্ধতি, এবার আমরা আসলে অর্ধকোষে প্রকাশ করব, তাইলে এখন তুলা লাগবে না, আমি বললাম তুলতে টাইম দিব। অর্ধকোষ প্রকাশ পদ্ধতি, দেখো অর্ধকোষ আমরা যখনই প্রকাশ পদ্ধতি দেখব তখন অ্যাকচুয়ালি অর্ধকোষ প্রকাশ পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে অ্যানোড হাফ সেল রিঅ্যাকশন, অর্থাৎ একটা হচ্ছে অ্যানোড হাফ সেল, আর একটা হচ্ছে ক্যাথোড হাফ সেল। একটা হচ্ছে অ্যানোড হাফ সেল, একটা হচ্ছে ক্যাথোড হাফ সেল। ওকে, আচ্ছা আসলে এই জিনিসগুলোকে আমরা কিভাবে লিখবো, লেখার ওয়ে আছে দুইটা। ওয়ে ওয়ান যেটা অ্যাকচুয়ালি আমরা সবসময় ইউজ করি না, এটা আদির ওয়ে, সেটা হচ্ছে ধাতুটা লিখতে হয় কমা দিয়ে ধাতব আয়নটা লিখতে হয়, ধাতব আয়নটা লিখতে হয়। ওকে, ধাতুটা লিখতে হয় অথবা ধাতব আয়নটা লিখতে হয়, এটা সচরাচর ইউজ করা হয় না। গেল, ঠিক একইভাবে ওয়ে টু হচ্ছে ধাতুটা লিখতে হয় দাগ দিয়ে হচ্ছে ধাতব আয়নটা লিখতে হয়, আমরা নর্মালি এটা ইউজ করি। আর ওয়ে তিনটা ইউজ করি, ওয়ে তিন হচ্ছে আমি বুঝাবো সব। ওয়ে তিন হচ্ছে ধাতুটা লিখতে হয় দাগ দিয়ে হচ্ছে ধাতব লবণটা লিখতে হয়, তার মানে হচ্ছে ধাতব লবণটা লিখতে হয়। তো ঠিক একইভাবে ধরো আমি জিনিসটা চিত্রটা দ্বারা ডিফাইন করি, ধরো চিত্রটা আঁকি, ধরো এই জায়গায় আমি একটা পাত্র নিছি, এই পাত্রটা হচ্ছে আমার অ্যানোডের পার্ট, অর্থাৎ এই পাশে হচ্ছে এটা হচ্ছে আমার অ্যানোড হাফ সেলটা, অ্যানোড হাফ সেল, এবং এর মধ্যে কি আছে, একটা তড়িৎ দ্বার আছে, তড়িৎ দ্বারের এটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, তড়িৎ দ্বারের এটা হচ্ছে আমার ম্যাগনেসিয়াম, এবং এই যে আয়নটা আছে এই আয়নটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে অ্যাকচুয়ালি আমার ওয়ে ওয়ান, তার মানে আমি যখন এটাকে প্রকাশ করব, প্রকাশ করার জন্য অ্যাকচুয়ালি কিভাবে প্রকাশ করতে পারি, প্রকাশ করতে পারি ম্যাগনেসিয়াম কমা ম্যাগনেসিয়াম 2+, এটা একটা প্রকাশ পদ্ধতি, বাট এটা আমরা সচরাচর ইউজ করি না, তবে এটা একটা প্রকাশ পদ্ধতি বাট করি না। বাট আমাদের ইউজের বেশিরভাগ ইউজ কোনটা, এটা ম্যাগনেসিয়াম দাগ দিয়ে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+। ওকে, এটা আমরা সচরাচর ইউজ করি। এবং আমাদের আরেকটা প্রকাশ পদ্ধতি আছে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম দাগ দিয়ে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট।
এটা আমরা ইউজ করি। অর্থাৎ আমাকে কেউ যদি বলে দেয় যে তুমি অ্যানোড হাফ সেল রিঅ্যাকশন লেখো, তাহলে আমি অ্যাকচুয়ালি আমার যে অ্যানোড সেটা লিখবো, দাগ দিয়ে যে দ্রবণটা আছে সেটা লিখবো, অথবা ওইটা লিখবো দাগ দিয়ে ম্যাগনেসিয়াম 2+ লিখবো। বুঝতে পারছো সবাই? আমি তুলতে টাইম দিব, তোলা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। এবার আমি ক্যাথোডে যাই। ক্যাথোডের কনসেপ্টের ক্ষেত্রে তোমার প্রথমে ধাতব আয়নটা আসবে, অর্থাৎ আমাদের ওয়ে হচ্ছে ওয়ে 1 কি, তাহলে আমার ওয়ে 1 হচ্ছে ধাতব আয়ন কমা ধাতু। ওয়ে 2 কি? ওয়ে 2 হচ্ছে ধাতব আয়ন দাগ দিয়ে হচ্ছে ধাতু। আর ওয়ে 3 কি? ওয়ে 3 হচ্ছে ধাতব লবণটাই, পুরা লবণটাই দাগ দিয়ে হচ্ছে ধাতু। তাহলে আমি মনে করলাম আমার কাছে এরকম একটা কোষ আছে, কোষটা হচ্ছে এরকম। এবার আমার কোষটা হচ্ছে তোমার অন্য কালি দিয়ে করি, গোলাপি দিয়ে করি। আচ্ছা, মনে করলাম আমার কাছে এবার একটা কোষ আছে, কোষটা এরকম দিলাম। তাহলে এটা কি? এই যে এবার আমার মনে করলাম আমার এই কোষটা হচ্ছে মানে তড়িৎদ্বারটা হচ্ছে জিঙ্ক, আর দ্রবণটা হচ্ছে জিঙ্ক সালফেট। আমি কিন্তু র্যান্ডম নিচ্ছি, তোমাদের এটা ডিসাইড করতে হবে যে জিঙ্ক আর ম্যাগনেসিয়ামের মধ্যে কে অ্যানোড হবে কে ক্যাথোড হবে। এখন আমি র্যান্ডম নিচ্ছি। তাহলে আমার এটা হচ্ছে আমার ক্যাথোড হাফ সেল, এটা হচ্ছে আমার ক্যাথোড হাফ সেল। আচ্ছা, এরা দুটো কিন্তু মিলবে, আমি কনসেপ্ট বুঝাইতে পারতেছি, এই দুটো কিন্তু মিলবে, মিলে একটা সেল করবে। আমি জাস্ট এখন হাফ সেল লেখা শিখাচ্ছি। তাহলে যখন ক্যাথোড হয় তখন অ্যাকচুয়ালি কি হবে, তোমার জিঙ্ক 2+ কমা জিঙ্ক, এটা আমার ওয়ে 1। তবে এটা আমরা নর্মালি ইউজ করি না, আমরা সেকেন্ডটা ইউজ করি, অর্থাৎ জিঙ্ক 2+ সাবসেট দিয়ে জিঙ্ক, এটা ইউজ করি। আর আরেকটা ইউজ করি জিঙ্ক সালফেট দাগ দিয়ে হচ্ছে জিঙ্ক, এটা আমার বেশি ইউজ হয়। ওকে, আচ্ছা, সবাই কি আমার কনসেপ্টটা বুঝছো আমি যা যা বলছি? অর্থাৎ অ্যানোড হাফ সেল লেখার সময় আগে ধাতু আসে, তারপর ধাতব লবণ আসে। আর ক্যাথোড হাফ সেল লেখার সময় আগে ক্যাথোডের প্রথমবার হচ্ছে ধাতব আয়নটা আসে, পরের বার ধাতু আসে। এটা হচ্ছে রুলস বাই ডিফল্ট, আমাদের কেমিস্ট্রির রুলস হচ্ছে এটা। সবাই একটু তুলো, কোনো প্রশ্ন থাকলে করো। কোষ সংকেত কালকে পড়াবো, আমি আরেকটা ছোট্ট জিনিস দেখে আজকে শেষ করে দিব। কোষ সংকেত নেক্সট ক্লাসে পড়াবো, নেক্সট ক্লাস হয়তো আমরা রবিবারে নিব। ওই দিন কোষ সংকেত দেখায় কোষ সংকেতের ম্যাথ করাবো। ওকে, আজকে যা যা পড়াইছি একটু পড়ো, আর সবাই ওই যে পরিবেশটা রিভিউ করতে থাকো, আমরা পরীক্ষা দিব। ভাইয়া ভাই এটার জন্য কি নতুন ফর্মুলা আছে নাকি সব আগের ফর্মুলা? সব নতুন ফর্মুলা আসবে। একটা ফর্মুলা করাবো, একটা ফর্মুলা দিয়ে কনসেপ্ট দিয়ে আমরা সব ম্যাথ করবো। আগামী 2টা ক্লাসে আমি সব ম্যাথ শেষ করে দিব। ভাই এলপিজির কম্পোজিশন কি? এই চ্যাপ্টার শেষ হইতে কয় ক্লাস লাগবে? আর কি এই চ্যাপ্টার শেষ হইতে কয় ক্লাস লাগবে? আজকে নিয়ে 4টা ক্লাস না, আর 4টা লাগবে। 4টা হইলে আমি এটা একদম বলতেছি। সহ শেষ করে দিব। আর 4টা, তারপরে অর্গানিক ধরবো। কিন্তু পরিবেশ আমাদের অলরেডি শেষ, এটা শেষ হয়ে গেলে অর্গানিক ধরবো। অর্গানিক একটু সময় নিয়ে করাবো তোমাদের, যাতে সব টাইপের কোশ্চেন সলভ করতে পারো। অর্গানিক করতে একটু টাইম লাগবে। ক্লাস মিস দিও না। দেখি নেক্সট উইকে 3টা নেওয়া যায় কিনা, যদিও নেক্সট উইকে মনে হয় না 3টা পারবো, তারপরের উইকে 3টা পারবো। ভাই এলপিজির কম্পোজিশন কি ছিল? কি এলপিজির কম্পোজিশন কি? এলপিজি এর কম্পোজিশন? জি, এটা তো আমার জানা নাই। আমি ফুল ফর্মটা মনে আছে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। কম্পোজিশন আসছে নাকি? মিক্সড গ্যাসের ক্ষেত্রে আইডিয়াল গ্যাসের মানে এভারেজ মলিকুলার ম্যাস বের করতে লাগতো। বইয়ে 2টা দেওয়া, কি কি দাও, আমি একটু পাঠাই হতো। একটা হচ্ছে জেনারেল কেসে আর একটা হচ্ছে বাংলাদেশের কেসে। কোনটা ব্যবহার করবো? বাংলাদেশ এটা ব্যবহার করবো। বাংলাদেশে তো 99% মিথেন না? হ্যাঁ মনে হয়, আমার পার্সেন্টেজ না মনে নেই অ্যাকচুয়ালি।
ভুলে গেছি আসলে। এগুলো মুখস্থ একটু করছিলাম জুম তো, আউট করবেন? এগুলো তো নিজেদের টাইমে মুখস্থ করছিলাম, পড়ানোর টাইমে কিন্তু কিচ্ছু মুখস্থ থাকে না। পড়ানোর টাইমে তোমরা যখন পার করে যাবা, মানে নিজেদের ভার্সিটি পড়াশোনা এত যে তোমার মনে হবে যে স্টুডেন্টের এটি কেমনে মুখস্থ রাখে, অ্যাকচুয়ালি মুখস্থ থাকেও না। আচ্ছা দেখো, আমরা একটা কোশ্চেন দেই, তোমরা আমাকে একটু বলো, এটা 2 মার্কের জন্য অনেকবার আসছে বোর্ডে। এই তুলছো তো আগের গুলা, তুলছো সব? হ্যাঁ না কিছু বলেন, এতগুলো বাচ্চা কাচ্চা ক্লাস করতেছে। হ্যাঁ ভাইয়া তুলছি। ওকে, খালি অনিরুদ্ধর দায়পুরা খালি হ্যাঁ হ্যাঁ বলে। আচ্ছা দেখো, আমরা একটু দেখো, আমরা 2 মার্কের একটা কোশ্চেন, তোমরা আমাকে অ্যান্সার দিবে, আমি সুন্দর করে লিখে দিব, বাট তোমরা আমাকে অ্যান্সার দাও। এটা আমাকে মুয়াজ অ্যান্সার দিবা, বলো মুয়াজ অ্যান্সার বলো, এটা কি বলতে পারি আমরা অ্যাকচুয়ালি? এই মুয়াজ নাম, মু কিছু একটা মু দিয়ে নাম। ওকে পালায় গেল, চলে গেছে ভাইয়া, নাই। কি রে ভাই, আমি কি ওই যে কলেজের ওই খারুস টিচার গুলার মতো নাকি, কেউ ধরলে পালায় যায়? আচ্ছা ইয়া বলো আমাকে, সাইরুল বলো, সারিউল বলো, জি ভাই, এটা বলো, এটা অ্যালুমিনিয়াম, answer বলো। জি অ্যালুমিনিয়াম ধাতু আর হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর আয়ন দ্বারা তৈরি হচ্ছে হাফ সেল। না 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 না, এমনি বললে তো হবে না, এটা তো এই কনসেপ্ট অনুযায়ী বলতে হবে, একটু আগে যেরকম পড়াইছি। শাহিক বলো তো, শাহিক ভাই বলো। এটা হচ্ছে একটা অ্যানোড হাফ সেল, যেখানে হ্যাঁ, অ্যালুমিনিয়াম হিসেবে আর অ্যালুমিনিয়ামের লবণ আছে আর হ্যাঁ কি। হ্যাঁ, এইভাবে বলতে হবে যে এই Al3+ বলতে বুঝায় এটা একটা অর্ধকোষ বা অ্যানোড অর্ধকোষ। অর্ধকোষ কথাটা বললে ক্লিয়ার, যেখানে অ্যালুমিনিয়াম অ্যানোড হিসেবে কাজ করছে। হ্যাঁ বলো, এটা হচ্ছে, এটা লিখবা, এটা 2 মার্কে আসলে লিখবা Al সাব Al3+ বলতে বুঝায়, বলতে বোঝায় এটা একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ যেখানে অ্যালুমিনিয়াম অ্যানোড হিসেবে কাজ করছে, অ্যানোড হিসেবে কাজ করছে এবং Al3+ দ্রবণে বিদ্যমান, দ্রবণে বিদ্যমান আছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারি, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে Al3+ আকারে দ্রবণে চলে যায়। ওকে, এইটা এইভাবে লিখে দিলে 2 মার্ক ফুল পেয়ে যাবে। আচ্ছা আমি আজকে, আচ্ছা শেষ করো। আর ভাইয়া ওই যে প্রকাশ পদ্ধতির ফুল স্লাইডটা একটু দেখাবেন, ফুল স্লাইড। অবশ্যই দেখাবো। আচ্ছা ভাইয়া, ওই যে আগে যেভাবে আমাদের স্লাইডটা দিতেন না, ওইরকম করে দিয়েন তো। হ্যাঁ স্লাইড দেওয়া যায় কিন্তু চাইলে, আমার এই জায়গায় তো আছেই। আচ্ছা দিয়ে দিব, কোন সবারই ভালো হয়। ওকে ওকে, স্লাইড দিয়ে দিব, তাহলে আমি একটা ওই ডিসকর্ডে দিয়ে দিব, আমার দেওয়া তো ইজি। আচ্ছা দিয়ে দিব, আমি এই যে তড়িতের সবগুলা ডিসকর্ডে দিয়ে দিব। আচ্ছা তোমাদের সামনেই দেই আসো, মানে তাইলে আমার জন্য ইজিয়ার হয়। দেখো আমি তোমাদের সামনে জিনিসটা করে ফেলি। তড়িতের ফার্স্ট ক্লাস আমাদের এইটা, তাই না? আচ্ছা এটাই কি করব, ফার্স্টে এটাই যাব, যাওয়ার পরে কি জানি করতে হয়, আমি ভুলে গেছি, প্রিন্ট দিতে হয় তাই না? আমার একটু হেল্প করো একজন, প্রিন্ট দিতে হয়। হ্যাঁ প্রিন্ট দেওয়ার পরে শেয়ারে যেতে হয়। হ্যাঁ ভাই, ওই যে উপরে শেয়ার। ক্রিয়েটিং পিডিএফ হয়ে গেল, পিডিএফ হওয়ার পরে আমার ডিসকর্ডে চলে যাই, ডিসকর্ডে গেলাম,
যাওয়ার পরে হচ্ছে কোন জায়গায় দিব, ক্লাস রেকর্ডিং এই জায়গায় দিয়ে দিব, হ্যাঁ ক্লাস নোটস ভাইয়া, ক্লাস রেকর্ডিং না নোটস, হ্যাঁ ক্লাস নোটস। Send. চলে গেছে? হ্যাঁ ভাই আসছে। আচ্ছা আসছে, দেখো তো তোমরা চেক করে আসছে নাকি। হ্যাঁ ভাই আসছে। আসছে। লেকচার 22 শেষ, এবার আসি লেকচার 23। লেকচার 23টাও দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লেকচার 2, এটাও দিলাম। এটা হচ্ছে প্রিন্ট দেওয়া লাগবে, প্রিন্ট দেওয়ার পরে দিলাম, দেওয়ার পরে ডিসকর্ডে গেলাম, তারপরে হচ্ছে ক্লাস নোটসে গেলাম, সেন্ড দিলাম। গেল। এরপরে হচ্ছে আজকেরটা, এটা লেকচার 23, তার মানে আরেকটা ক্লাস হয়েছে লেকচার 24। না এটা কি ওইটার সাথেই? ও হ্যাঁ ওইটার সাথেই, তাহলে এটাও দিয়ে দিই। প্রিন্ট দিলাম, প্রিন্ট দেওয়ার পরে সেন্ড দিলাম, ডিসকর্ড দিলাম, ক্লাস নোটস দিলাম, সেন্ড দিলাম। গেল। আরেকটা আছে তার মানে ক্লাস লেকচার 24, এই যে লেকচার 24 পুরোটা এটার মধ্যে আছে। এই বাকিরা কি সবাই ডিসকর্ডে আসো না ভাইয়া? এই ডিসকর্ডে না থাকলে একটু ডিসকর্ডে চলে আইসো। আর তোমরা আমরা আজকে একটা কাজ করবা, দুই গ্রুপই একটা নিজেদের নাম আর নাম্বারটা আর কলেজের নামটা আমাকে একটু লিখে বা কোন একটা কাগজে করে কিছু করে আমার একটু দিও তো। গ্রুপের মধ্যেই? হ্যাঁ গ্রুপের মধ্যে, আমি তাহলে আলাদা ইয়া করে ফেলবো, মানে তোমাদের আলাদা আর প্যারা নেওয়া লাগবে না। আমি ওই যে রাহুল রে বলছিলাম হচ্ছে ইয়া করে বানাইতে, ওই যে ওয়ার্ড ফাইল বানাই দিতে, বাট ওটা আমি করে নিব, সমস্যা নেই। তোমরা যার যারটা একটু লিখে দিও। ওকে ডান। আমাদের আজকেরটা আমি এখন শেষ হলে দিয়ে দিচ্ছি। দেখো একটা, আমি আজকে পড়ানো শেষ অলমোস্ট, আমি জাস্ট একটা কোশ্চেন করি, বলো তো অর্ধকোষ লেখা শিখলাম, যখন কোষ লিখবো কালকে, কোষ লিখেই কালকে ম্যাথ ট্যাথ করবো, সব করবো, আমাকে বলতো কোষটা অ্যাকচুয়ালি কিভাবে ঘটবে? কোষটা অ্যাকচুয়ালি কিভাবে ঘটবে? ভাই দুইটাই এখানে থাকবে। কি বললো একা একা বলো? ভাই এনার অর্ধকোষ ক্যাথোড অর্ধকোষ দুইটাই থাকবে। হ্যাঁ এটা তো ইজি, এক পাশে অর্ধকোষ বসবে আর এক পাশে ক্যাথোড অর্ধকোষ বসবে, বুঝছো? এটা কালকে শিখাবো, দুই ভাবে করা যায় অ্যাকচুয়ালি, আমরা দুই ভাবেই শিখবো এবং কালকে দেখাবো, ঠিক আছে? কালকে বলতে নেক্সট ক্লাসে, কেউ মিস দিও না, রবিবারে ক্লাস নিব ইনশাআল্লাহ, ওকে? আচ্ছা ভাই তাইলে আজকে প্রথমে ম্যাথটা দেখাইতে পারবেন একবার একটু? অবশ্যই। আজকে যা যা করাইলাম একটু কইরো, এই ম্যাথ গুলো একটু বাসায় প্র্যাকটিস কইরো, আর নতুন কোনো ম্যাথ পাইলে অবশ্যই আমাকে দিও, যে ভাই এটা আপনি মনে হয় বাদ দিছেন, বা গ্রুপে দিও। আমি অলমোস্ট আমার জানা মতো সবগুলা কনসেপ্ট পড়াই দিছি আমি এই ফ্যারাডে আর এই পার্টে। আর আমাদের এখন বাকি আছে কি আমি বলি, ইসেল বাকি আছে, ইসেলের উপর আমার 2টা ক্লাস নেওয়া লাগবে। আর একটা বাকি আছে তোমার গিবস ইকুয়েশন, এটা মূলত তোমাদের এইচএসসি লেভেলে পড়ায় না, তবে যারা ভালো কলেজ ওরা মাঝে মাঝে দেয় আর অ্যাডমিশনে আসে। গিবস থেকে পুরো একটা ক্লাস নিব, গিবস এর কনসেপ্ট তোমাদের নাই, এটা মূলত অ্যাডভান্স একটা জিনিস, বাট আমি কনসেপ্ট সহ পড়াই দিব এটা। আর আরেকটা হচ্ছে তোমার ব্যাটারির উপর ক্লাস, মোট 4টা ক্লাস বাকি আমাদের। ডান, তাহলে এটাও দিয়ে দিই আজকে। প্রিন্ট করলাম, প্রিন্ট করার পরে হচ্ছে শেয়ার চাপ দিলাম, ডিসকর্ডে গেলাম, ক্লাস নোটসে গেলাম, সিম্পল। এই সবাই একটু ওই যে নাম নাম্বার আর কলেজটা আমাকে একটু পাঠাই দিও। আর এই যে সব দেওয়া আছে এই জায়গায় দেখবা, এই যে লেকচার গেলে একদম সুন্দর করে এখানে দেখবা আমাদের ইয়াতে চলে আসে, নোটস গুলা চলে আসে। এটা এই জায়গায় ইয়াতে গেল কেন সব? আচ্ছা তোমরা এটা চেঞ্জ করে নিও, ওকে ডান। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, ওকে? একটু পড়ো, যা যা পড়াচ্ছি একটু পড়ো।